নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। এই ভিডিওটা একটু অন্যরকমভাবে হবে। ইস্ট বেঙ্গলের শেষ ম্যাচ তোমরা সকলেই জানো, কালকে তাদের খেলতে হবে পাঞ্জাব এফসির সঙ্গে। তো ইস্ট বেঙ্গল তাদের লিগের শেষ ম্যাচ খেলে নিচ্ছে, তারা কিন্তু টপ সিক্সের রেসের মধ্যে আসছে। বাকি যে দুটো দল তারাও কিন্তু টপ সিক্সের রেসের মধ্যে রয়েছে। তাদের মধ্যে কোনো একটা দল হয়তো বা অ্যাডভান্টেজে থাকবে বা পরে গিয়ে তারা বাদও পড়ে যেতে পারে। তো এই যে ফিক্সচারটা শেষের দিকে রয়েছে, এই ফিক্সচারটা কতটা পরিকল্পনা মাফিক করা হয়েছে ইস্টবেঙ্গলকে আটকানোর জন্য, সেটা নিয়ে অবশ্যই কথা বলার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি লিগের দিকে তাকাই, তো ইস্ট বেঙ্গল কিন্তু একদম ম্যাচ উইকের যেটা শেষ ম্যাচ, সেখানে কিন্তু প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাবের সঙ্গে। তো সেটা খেলবে ইস্ট বেঙ্গল হচ্ছে 10 তারিখে। আর আজকে যেটা ম্যাচ রয়েছে, আজকে একদম হাই ভোল্টেজ ম্যাচ, যে চেন্নাই নাকি নর্থ ইস্ট কারা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। আজকে যে দল হেরে যাবে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে, কিন্তু তাদেরও সামনে সুযোগ থাকবে পরের ম্যাচে কিছু অঘটন ঘটানোর। এবার ইস্ট বেঙ্গলের তরফ থেকে বা পুরোপুরি অফিসিয়ালভাবে তোমাদের জানিয়েছিলাম, মনে হয় কালকেই বলেছিলাম, যে একটা রিকোয়েস্ট করা হয়েছে এফএসডিএল এর কাছে, যাতে লিগের শেষ ম্যাচ যারা রেসের মধ্যে রয়েছে টপ সিক্সের, তাদের ম্যাচ যেন একই দিনে একই সময় ফেলা হোক। তাহলে কি হবে, যে কেউ কোনো রকম অ্যাডভান্টেজে থাকবে না। কিন্তু সেটা কোনোভাবেই আইএসএল কর্তৃপক্ষ করেনি, এবং ইস্টবেঙ্গলকে আটকানোর জন্য আইএসএল এর প্রথম দিন থেকে প্রতিটা দলই কম বেশি সাফার করেছে, কিন্তু সবথেকে বেশি দল যারা পয়েন্ট নষ্ট করতে হয়েছে রেফারিদের জন্য, সেটা হচ্ছে একমাত্র ইস্টবেঙ্গল। তোমাদের সকলের 3টে ম্যাচ একদম মনে থাকবে, পরিষ্কারভাবে মনে থাকবে। প্রথম ম্যাচ বলবো বেঙ্গালুরুর সঙ্গে, যেটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে একদম কোনোভাবেই পেনাল্টি ছিল না, সুনীল সেখান থেকে একটা পেনাল্টি আদায় করেছিল। পরবর্তী সময় জাভি একটা ব্রিলিয়ান্ট গোল করেছিল, কিন্তু ইস্টবেঙ্গলও ন্যায্য পেনাল্টি পেয়েছিল। দুবার বক্সের মধ্যে হ্যান্ডবল করেছিল বেঙ্গালুরুর প্লেয়াররা, সেখানে পেনাল্টি দেওয়া হয়নি, ইস্টবেঙ্গলকে ম্যাচটা হারানো হয়েছিল। এরপরেও ম্যাচে আমরা দেখলাম যেটা ম্যাচ ছিল ওড়িশার সঙ্গে ম্যাচ, সেই ম্যাচটাতেও একই রকম ব্যাপার। ফার্স্ট হাফের মধ্যে তিনটে পেনাল্টি, সেটা কোনোভাবেই ইস্টবেঙ্গলকে দেওয়া হলো না, এবং সেই ম্যাচটা একদম এক পেশে এক রকমের ম্যাচ হলো, যেটা পারছে রেফারি সিদ্ধান্ত দিচ্ছে সেইভাবে ইস্টবেঙ্গলকে আটকানো হয়েছিল। তো এই দুটো ম্যাচ তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। এবং আরও অনেকগুলো ম্যাচ, ছোটোখাটো অনেক রকম ঘটনা আছে। প্রথম যে ম্যাচটা হয়েছিল আইএসএলের প্রথম ম্যাচ, জামশেদপুর ম্যাচ, সেখানেও কিন্তু ভুলভাল রেফারিং হয়েছিল। কিন্তু এই দুটো ম্যাচ তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। তো এই দুটো ম্যাচে ইস্টবেঙ্গল যদি 4টে মতন পয়েন্ট আরও পেত, তারা কিন্তু আজকের কোয়ালিফাই হয়ে যেত অফিসিয়ালিভাবে, কিন্তু তাদের আটকানো হয়েছে। ইস্টবেঙ্গলের তরফ থেকে বারবারই রেফারিদের নিয়ে প্রশ্ন করা হয়েছে, কোচকে সেই ব্যাপারে বড় একটা আর্থিক জরিমানা করা হয়েছে। ইস্টবেঙ্গলকে কোনোভাবেই টপ সিক্সের মধ্যে যেতে দেওয়া হবে না, এরকম একটা পরিকল্পনা রয়েছে এফএসডিএল এর। এবং যে দলটা সব থেকে বেশি অ্যাডভান্টেজ পায় লাস্ট কয়েকটা বছর পাচ্ছে, সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি নাম করে, মুম্বাই সিটি এফসি। এবছরে ওড়িশা এফসি প্রচুর রেফারি সাহায্য পেয়েছে, বেঙ্গালুরু প্রচুর সাহায্য পায়। এইগুলো হচ্ছে পায়। এবার কিছু দল প্রচুর পায়, আর কিছু দল অল্প অল্প পায়, এরকম অনেক দলই রয়েছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই যে একটা আবেদন ছিল, যেটা করলে অন্তত একটা জিনিস হতো, যে ন্যায্যভাবে টপ সিক্সে যে দলটা কোয়ালিফাই করছে শেষ পর্যন্ত রেসের মধ্যে, তারা কোয়ালিফাই করতো। ইস্টবেঙ্গলের খেলা হয়ে গেল, আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে ইস্টবেঙ্গল ম্যাচটা 2-0 গোলে জিতে গেল। জিতে গিয়ে তারা সর্বাধিক যে পয়েন্টে যাওয়ার চলে গেল। কিন্তু আজকের ম্যাচটা যদি কোনোভাবে ড্র হয়, শেষ যে ম্যাচগুলো থাকবে, কারণ যেটা শেষ ম্যাচ গোয়া খেলবে চেন্নাইয়ের সঙ্গে, এবং নর্থ ইস্ট খেলবে ওড়িশার সঙ্গে, সেই দুটো ম্যাচে কিন্তু যদি কোনো রকমভাবে, আমাদের ইন্ডিয়ান ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপার থাকেই, সেরকম যদি ঘটনা ঘটে, তো ইস্টবেঙ্গলকে কোনোভাবেই কোয়ালিফাই করতে দেওয়া হবে না। এগুলো পুরোপুরি পরিকল্পনা। অনেক বড় বড় লিগেও তোমরা দেখবে যে শেষের রাউন্ডের ফিক্সচার একদম শেষের দিকে ঘোষণা হয়, আর যারা একদম টপের মধ্যে থাকবে বা একদম রেসের মধ্যে থাকবে, তাদের ম্যাচগুলোই একই দিনে ফেলা হয়। আই লিগের ম্যাচও যেটা রয়েছে, যেটা মোহামেডান শেষ ম্যাচ খেলবে, দেখবে সেদিনও 2-3টে ম্যাচ একসময় রয়েছে। তার মানে কি, ওই যে লিগটাকে আকর্ষণীয় করার জন্য। কিন্তু আইএসএল এমনই একটা লিগ, সেটা শুধুমাত্র কিছু দলকে অ্যাডভান্টেজ দেবার জন্য। তো যাই হোক, এইটাও অনেকে জানতে চাইছিলে যে ইস্টবেঙ্গলের আশা কতটা। দেখো, আশা বলতে নিজেদের কাজটা নিজেদের করে যেতে হবে, তারপরে আশা বলতে আর কিচ্ছু নেই।
আশা বলতে কিচ্ছু নেই, নিজেদের কাজটা নিজেদের করে রাখতে হবে, তারপর দেখা যাবে কি হয়। আমরা জানি কি হবে, তবুও ইস্টবেঙ্গল যদি ওই 6 নম্বর জায়গাটা শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক গিয়ে কোয়ালিফাই করতে পারে, সেটাই কিন্তু দিনের শেষে নৈতিক জয় হবে, এছাড়া আর কিছু নয়। এটাই কিন্তু বলার ছিল, অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল, তো আশা করি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। যাই হোক, এরপর যদি আমরা পরের বিষয় নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের নাকি কোনো একজন ব্যক্তি সে বাংলাদেশে গেছে একজন প্লেয়ারকে দেখে নেওয়ার জন্য, সে কীরকম খেলছে, তার অ্যাভেলেবিলিটি বা সে আদেও ইন্ডিয়াতে আসবে কিনা সেই ব্যাপারে নিয়ে কথাবার্তা বলবে। এবার সেই ব্যাপারে কোনো রকম সত্যতা ছিল না, আমি ফেসবুক পেজেও মানে ওই একই রকম পোস্ট করেছি যে এটা একটা গুঞ্জন তৈরি হয়েছে, এর কোনো রকম সত্যতা আমার কাছে অন্তত ছিল না। তো তারপরেও কিন্তু অনেক রকমভাবে অনেক জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, আর এই মুহূর্তে যেখান থেকে রিপোর্টগুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের বেশ কিছু বড় মিডিয়া থেকে। তো তারাই কিন্তু এই রিপোর্টগুলো বার করছে যে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু এই রফসান রবিনের সঙ্গে কথাবার্তা বলছে, এবং কথাবার্তা এখানে নয় অন্য জায়গায় গিয়ে কথাবার্তা হচ্ছে, সেটার কোনো রকম সত্যতা নেই যে অন্য কোনো জায়গায় কথাবার্তা হচ্ছে, অবশ্যই এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে। এবার এটাও একটা ব্যাপার ছিল, আমরা এর আগেও শুনেছিলাম যখন মোহনবাগানের সঙ্গে বসুন্ধরা কিংসের ম্যাচ হয়েছিল, তখন তার আগে নাকি মোহনবাগান চেষ্টা করেছিল এই রফসানকে নেবার ব্যাপারে, কিন্তু সে বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে খেলতে চায়, সেই জন্য নাকি সে ইন্ডিয়াতে আসবে না এরকম জানিয়েছিল। তো সেই ব্যাপারটা এখনও হতে পারে, কিন্তু যদি রফসানকে কোনোভাবে ইমপ্রেস করে যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে, আমি তো বলবো একটা দুর্দান্ত সাইনিং। উইঙ্গার প্লেয়ার হিসাবে খেলতে পারে, সে ইন্ডিয়াতে এসেও খেলেছে, ইন্ডিয়াতেও কিন্তু ভালো ফুটবল খেলে গেছে, আর বাংলাদেশে বিদেশি প্লেয়ার এর আগেও কিন্তু ভারতে এসে খেলে গেছে, মানে বাংলাদেশে খেলার পর সে ভারতে এসে খেলে গেছে, সেটা তোমরা সকলেই জানো। সনি নডি কি লেভেলের ফুটবলার, আর এই রফসানকে নিয়ে কোনো রকম কথা হবে না, সে একটা ক্লাস প্লেয়ার। যদি এই প্লেয়ারকে কোনোভাবে ইস্টবেঙ্গল যা হোক করে যদি নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু খুব ভালো একটা সাইনিং হয়ে যাবে। এবং এই ব্যাপারটা মোটামুটি বাংলাদেশের মিডিয়াও যেহেতু রিপোর্ট করছে, সেই জন্যই তোমাদের একটুখানি আরও একবার শেয়ার করে দিলাম। সকাল থেকে প্রচুর কমেন্ট কাল রাত থেকেই আসছে, আর কাল রাত থেকে আরও একটা মোটামুটি নিউজ IFTWCর ভিতরের জায়গা থেকে শোনা যাচ্ছে, তো সেটা হচ্ছে যে নাকি নেক্সট সিজনে ইস্টবেঙ্গল এই বসুন্ধরার সঙ্গে বা বাংলাদেশের আরও কিছু টিমের সঙ্গে প্রি সিজন ম্যাচ খেলতে পারে। তো সেটার কোনো রকম এখন অফিসিয়াল ব্যাপার নেই, এখন মানে ওই কথাবার্তা নাকি চলছে এরকম একটা, যে যাতে প্রি সিজন ম্যাচ খেলা যায়, সেরকমই ভিতরকার খবর একটুখানি জানতে পারলাম, তাই শেয়ার করলাম। তো যাই হোক, যেগুলো পরে হবে বোঝা যাবে, কিন্তু যদি রফসানকে সত্যি সাইনিং করিয়ে নিতে পারে, খুব ভালো একটা সাইনিং হয়ে যাবে। এবং রফসানের জন্য নাকি বছরে 7 কোটি টাকা পর্যন্ত ইস্টবেঙ্গল দেবে এরকম একটা জানিয়েছে। পরের বছর ইস্টবেঙ্গলের যে বাজেট বাড়ছে অনেকটাই, যে ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী হয়ে আসছে আমরা বুঝতে পারছি। তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম, যেভাবে মাতি তালালের মতন বিদেশি প্লেয়ারকে 5টা ক্লাব টার্গেট করলেও ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল। এবার ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল, তো তোমরা অনেকেই ট্রান্সফার মার্কেট বোঝো, অনেকেই বোঝো না। অনেকগুলো প্লেয়ারের সঙ্গে কথা বলেই কিন্তু একজনকে সিলেকশন করা হয়। গত সিজনের কথাই তোমরা ভেবে দেখো, লোবেরা ছিল, কার্লেস ছিল, হাবাস ছিল, জোসেফ গম্বাও ছিল, এতজন কোচের মধ্যে শেষ পর্যন্ত কার্লেসকে চূড়ান্ত করেছে। সেরকম প্লেয়ারদের ক্ষেত্রেও 10 জন প্লেয়ারের সঙ্গে অবশ্যই কথা বলতে পারে, শেষ পর্যন্ত ডিল ডানটা কোন প্লেয়ারের সাথে করছে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো রবিনের যদি সাইনিংটা হয়ে যায়, ভালো সাইনিং হবে আমি বলতে পারি। আর এছাড়া তোমাদের 2-3 দিন আগেই জানিয়েছিলাম যে রয় কৃষ্ণা সে একটা ইন্টারভিউতে জানিয়েছে সে এখনই ভারতকে বিদায় জানাতে চাইছে না, সে এখনও ভারতে খেলতে চায় এবং তাকে নেবার ব্যাপারে বাংলা থেকে অফার রয়েছে। তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল একটা সময় ইনকোয়ারি করেছিল, কিন্তু এই মুহূর্তে যে আপডেটগুলো বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গলও তো ইনকোয়ারি করেছে, এর সাথে সাথে বাংলার আরও এক বড় প্রধান যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট সিজন ISL আসতে চলেছে, মোহামেডান, তারা কিন্তু রয় কৃষ্ণাকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে, ইনকোয়ারি করেছে, তাকে কিন্তু ভালোই একটা অফার দেবে শোনা যাচ্ছে। তো যদি এই সাইনিংটাকে মোহামেডান কমপ্লিট করে ফেলতে পারে, খুব ভালো সাইনিং হবে। গত সিজনে হয়তো খুব একটা ভালো ফর্মে ছিল না বেঙ্গালুরুতে, কিন্তু এবছরে ওড়িশাতে গিয়ে আলাদাই ফুটবল খেলছে। প্রতিটা ম্যাচেই কিন্তু রয় কৃষ্ণা যে পরিশ্রমী ফুটবলার সেটা প্রমাণ করছে। 34টা ম্যাচে এই সিজনে টোটাল, সেখানে 14টা গোল, 4টে অ্যাসিস্ট করেছে, ধারাবাহিক ভালো ফুটবলার। যদি সাইনিংটা হয়ে যায় তো খুব ভালো একটা সাইনিং হবে। তো আমরা অপেক্ষা করব রয় কৃষ্ণার জন্য যে সে শেষ পর্যন্ত কোন ক্লাবে সাইনিং করে। এই মুহূর্তে যে কোনো ক্লাব চাইলেই প্রি কন্ট্রাক্ট করে নিতে পারে, কোনো রকম অসুবিধা নেই, কারণ তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে
31শে মে, তো এই মুহূর্তে প্রি কন্ট্যাক্ট করা কোনো ব্যাপারই নয়। তো যারাই করে নেবে প্রি কন্ট্যাক্ট, একটা ভালো সাইনিং হবে তাদের জন্য। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।